প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর, সবাইকে স্বাগতম আবার এই ভিডিওতে। আমরা আজকে এইচএসসি আইসিটি 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশের নাম্বার সিস্টেমের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি, যে আলোচনাটা বিশেষত এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই জানি এইচএসসি আইসিটির এই পার্টটুকু অ্যাডমিশন ইভেনচুয়ালি জব সেক্টরের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা হেডিং দেখেই বুঝতে পারছি যে আজকে আমাদের 3 নম্বর অধ্যায়ের প্রথম অংশের আলোচ্য বিষয় হচ্ছে কোড। এটা কিন্তু HTML বা সি কোড না, এটা হচ্ছে 3 নম্বর অধ্যায়ের কোডিং সিস্টেম নিয়ে আলোচনা করেছি। তো কোড বিষয়টা কি সেটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা ডেস্কটপ ফর্মুলা বোঝাচ্ছি। এটা হচ্ছে একটা ডেস্কটপ মডিউল, যেখানে একটা মনিটর, একটা কিবোর্ড এবং একটা সিপিইউ বা পিসি রয়েছে। পিসি মানে পার্সোনাল কম্পিউটার বা সিপিইউ বলা হয় একে। যে কালো বক্সটা থাকে সেটাকে বলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এই তিনটি অংশের সমন্বয়ে মূলত কম্পিউটার তার যান্ত্রিক কার্যগুলো সম্পাদন করে থাকে। সম্পাদনের ক্ষেত্রে আমরা দেখেছি যে কিবোর্ডের সাথে একটা লাইন, কিবোর্ড থেকে যে তারটা বের হয় সেটা সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, সিপিইউ থেকে একটা তার আবার মনিটরের সাথে কানেক্টেড থাকে। সো আমরা যে যান্ত্রিক কাজগুলো কম্পিউটারকে দিয়ে করিয়ে নিই সেগুলো সে কীভাবে সমন্বয় করে থাকে সেটা একটু বোঝার চেষ্টা করব। মূলত আমাদের কিবোর্ডে বিভিন্ন অক্ষর, বিভিন্ন অঙ্ক, বিভিন্ন চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, বা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু কন্ট্রোল কি রয়েছে। সো এই কিগুলো আমরা আমাদের কিবোর্ডে ব্যবহার করি। কিন্তু আমরা যেভাবে বুঝে থাকি যে কম্পিউটার কাজ করে, সেই প্রক্রিয়াগুলো আজকে আমি একটু ভেঙে বোঝার চেষ্টা করব। সো আমরা আমাদের কিবোর্ডে ধরো ফর এক্সাম্পল প্রেস করেছি 5 + 7 ইকুয়াল। এই যে 5 + 7 ইকুয়াল, এই টোটাল কয়টা ক্যারেক্টার, কয়েকটা বাটন আমরা প্রেস করেছি? 4টা বাটন প্রেস করেছি। 5 + 7 এবং ইকুয়াল, এই 4টা বাটন প্রেস করেছি। এই 4টা বাটন কিন্তু সিগন্যাল যখন আমরা প্রেস করলাম, সেই সিগন্যালগুলো কোথায় যাবে? সিপিইউ এর মধ্যে যাবে। হ্যাঁ, তো সিপিইউ এর মধ্যে, এই সিপিইউ এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রসেসর, যে মূলত প্রক্রিয়াকরণের কাজ করে। তবে প্রসেসর একটা শর্ত আছে, প্রসেসর বাইনারি ডেটা 0 বা 1 ছাড়া অন্য কাউকে প্রসেসিং করতে পারে না। তো এখান থেকেই সমস্যার উদ্ভব, কারণ আমরা আমাদের বিভিন্ন অক্ষর, অঙ্ক, চিহ্ন বা যে প্রতীকগুলো ব্যবহার করছি সেই কোনোগুলোই প্রসেসর চেনে না। তো আমাদের এই বিভিন্ন অক্ষর, অঙ্ক, চিহ্ন বা প্রতীকগুলোকে প্রসেসরকে বোঝানোর জন্য একটা ডিভাইস ব্যবহার করা হয়, যে ডিভাইসের নাম হচ্ছে এনকোডার। এনকোডারের কাজ কি? সে আমাদের ভাষাগুলোকে কম্পিউটারের ভ্যালু 0 বা 1 এ রিপ্রেজেন্ট করে দিবে। ঠিক আছে, যেমন 5 + 7 ইকুয়াল, প্রত্যেকটা ক্যারেক্টারকে সে বাইনারিতে কনভার্ট করে দিবে, তারপরে প্রসেসর প্রসেসিং করবে। এবং আমরা আরও জানি প্রসেসর 3টা ধাপে প্রসেসিং করে থাকে। একটা ধাপের নাম হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। একটা হচ্ছে কি সেন্ট্রাল ইউনিট, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। এবং সর্বশেষ যে অংশ রয়েছে সেটা হচ্ছে কি RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সো একটা প্রসেসর এই 3টা ধাপে প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে সে একটা ভ্যালু প্রডিউসড করেছে। ধরো ভ্যালুটা হচ্ছে 1100, 5 + 7 ইকুয়াল, এগুলোকে বাইনারিতে কনভার্ট তাকে করে দিয়েছি। তারপরে সে প্রসেসর প্রসেসিং করার পরে ভ্যালু পেয়েছে 1100। এই যে 1100 ভ্যালু পেয়েছে, সেটা যদি সরাসরি মনিটরে প্রদর্শন করায় 1100, তাহলে কিন্তু আমরা ভ্যালুগুলো বুঝতে পারবো না। তো আমাদের এই অক্ষর, অঙ্ক বা চিহ্ন বা প্রতীকগুলোকে আমরা কি করলাম? আগে এনকোডারে নিয়ে গেলাম, এনকোডার থেকে প্রসেসরে কনভার্ট করলাম, মানে প্রসেসর প্রসেসিং করলো। এবার প্রসেসরের ভ্যালুগুলো তো আমরা বুঝতে পারছি না, তাই প্রসেসরের ভ্যালুগুলো এই 1100কে আমাদের ভাষায় রূপান্তর করার প্রয়োজন পড়ে। সে আমাদের ভাষায় রূপান্তর করে দেয়। এই রূপান্তরের কাজটি যে করে থাকে তার নাম হচ্ছে ডিকোডার। তার নাম কি? ডিকোডার। ডিকোডার এই প্রসেসরের প্রসেসিংকৃত ডেটাগুলোকে আমাদের ভাষায় রূপান্তর করে নিয়ে যায়। হ্যাঁ, 12তে রূপান্তর করে নিয়ে গেল। তারপরে মনিটরে যদি আসে 12, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, ভ্যালু কত বের হয়েছে? 12। সো আশা করি আমরা বুঝতে পেরেছি এই পুরো প্রক্রিয়াটা। এবং এই পুরো প্রক্রিয়াটা প্রসেসরের সাথে যাদের সমন্বয় অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে কি এনকোডার এবং ডিকোডার। এনকোডার এবং ডিকোডার যদি না থাকে তবে প্রসেসর প্রসেসিং করতে পারবে না, বা প্রসেসর প্রসেসিং করার পরে সে ভ্যালুগুলো আমরা বুঝতে পারবো না। তো এই এনকোডিং বা ডিকোডিং, মানে এনকোডার ডিকোডারের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পিউটার বিজ্ঞানীরা এই পদ্ধতিগুলো আবিষ্কার করেছেন। মানুষ যেমন ঠিক তার মনের ভাব প্রকাশের জন্য হাজার হাজার ভাষা আবিষ্কার করেছে, কম্পিউটার বিজ্ঞানীরা আমাদের ভাষাকে প্রসেসরকে বোঝানো বা প্রসেসরের ভাষাটাকে আমাদের ভাষায় রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের এনকোডিং ডিকোডিং সিস্টেম আবিষ্কার করেছে। হ্যাঁ, বলে রাখি একটি প্রধান বিষয়, এনকোডিং এবং ডিকোডিংয়ের জন্য একটি পদ্ধতি ব্যবহার করা হয়, যে কোনো একটি পদ্ধতি, একাধিক কোনো পদ্ধতি না। যে পদ্ধতিগুলো আমাদের ভাষা থেকে প্রসেসরের ভাষায় নিয়ে যায় বা প্রসেসরের ভাষা থেকে আমাদের ভাষায় নিয়ে আসে, সেই পদ্ধতিগুলোর জন্য ইন্টারমিডিয়েট সিলেবাসে, এইচএসসি সিলেবাসে বেশ কিছু কোডিং সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সেই কোডিং সিস্টেমগুলো আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, একটির নাম হচ্ছে BCD, যেটাকে বলা হয় নিউমেরিক কোড, কারণ সেখানে শুধু অঙ্ক বা সংখ্যাই থাকে। এটা মূলত
কম্পিউটার আবিষ্কারের শুরুর পর্যায়ে ব্যবহার করা হতো, ঠিক আছে। কারণ কম্পিউটার প্রথমে আবিষ্কার হয়েছিল গাণিতিক কর্মকাণ্ড অর্থাৎ গাণিতিক সমস্যা সমাধানের জন্য, তাই সেখানে শুধু অঙ্ক বা সংখ্যাই ছিল। পরবর্তীতে আরও ভালো মানের কোডিং সিস্টেম এসেছে, পর্যায়ক্রমিকভাবে এবিসিডি, অ্যাস্কি এবং ইউনিকোড এসেছে। এই বিসিডি ব্যতীত বাকি যে কোডিংগুলো রয়েছে এদেরকে বলা হয় আলফা নিউমেরিক কোড। কেন আলফা নিউমেরিক বলা হয়? কারণ সেই কোডিং সিস্টেমগুলোতে বিভিন্ন অক্ষর, অঙ্ক, চিহ্ন, প্রতীক বা বিভিন্ন যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কন্ট্রোল কিও ব্যবহৃত হয়। সো আশা করি আমরা বুঝতে পারছি যে এই কোডিং সিস্টেমগুলো কেন আমরা ব্যবহার করছি। মানে আমি আসলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোড আসলে কি, ঠিক আছে। এবার আমরা কোডের পার্ট বাই পার্ট প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি বিসিডি। ওকে, আমরা শুরু করছি। আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে বিসিডি। সো বিসিডি যার পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। কি বলা হয়? বাইনারি কোডেড ডেসিমাল। এখানে একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয়, তবে এখানে খুব সতর্ক বার্তা, ডেসিমালকে বাইনারিতে রিপ্রেজেন্ট করা হয় তবে বাইনারির মতন করে নয়। একটা অদ্ভুত হয়ে যাচ্ছে না যে ডেসিমালকে বাইনারিতে নিয়ে যাচ্ছি বাট বাইনারির মতন করে নাই, এটা কেমন হয়ে যাচ্ছে? সো প্লিজ এখানে আরেকটা বিষয় স্টুডেন্টরা ভুল করে, এইগুলো ক খয়ে পড়ে থাকে। সো এটা বাইনারি কোড না, ইটস কল্ড কোডেড। হ্যাঁ, এখানে কোডেড হবে। তো এই বিসিডি প্রক্রিয়া কিভাবে করে তার আগে আমরা একটু দেখাবো যে একটা ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে নিয়ে গেলে কিভাবে সে মানটা প্রদর্শিত হয়। ফর এক্সাম্পল, একটা ডেসিমালকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, আমরা ইতিমধ্যে রূপান্তর পদ্ধতি দেখেছি। যারা রূপান্তর পদ্ধতি জানো না তারা সেই রূপান্তর পদ্ধতি ক্লাসগুলো করে ফেলবা। সেই রূপান্তর পদ্ধতিগুলোর মধ্যে দুইটি এমসিকিউ পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি অনুসারে আমরা একটা ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করব। হ্যাঁ, সো একটা ডেসিমাল ভ্যালু আমরা ধরেই নিই, ধরো ভ্যালুটা হচ্ছে 14, একটা ডেসিমাল ভ্যালু, সেটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। হ্যাঁ, বা আমরা মানটা একটু বড় ধরতে পারি, ধরো ভ্যালুটা একটু বড়ই ধরলাম, ভ্যালুটা ধরলাম 72, একটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। এটা কিন্তু আমরা বিসিডি করছি না, বিসিডি একটু পরে করব। হ্যাঁ, আগে বাইনারি করছি। তো সামগ্রিক মান অনুসারে যখন বাইনারি করা হয়, বাইনারির ক্ষেত্রে কি করা হয়, আমরা ডান দিক থেকে রাফের লিখতে শুরু করি। আমরা ডান দিক থেকে লিখব, কি লিখব? 1, 1/2, 2/4, 4/8, 16, 32, 64 এভাবে লিখব। বাট এমন কিছু লিখব না যেটা 72-এর চেয়ে বড় হয়ে যায়। নট গ্রেটার দ্যান 72, 72 এর ইকুয়াল হতে পারে, বাট এর চেয়ে বড় কিছু লেখা যাবে না। এবং ডান দিক থেকে লিখতে হবে 1, 1/2, তারপরে 4, 8, 16, 32, 64। 64 এর পরে যদি 128 যদি আমরা লিখি, 128 যদি লিখি, তবে সেই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ সেটা 72-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সো লিখবো ডান দিক থেকে, ক্যালকুলেট করব বাম দিক থেকে যে কী যোগ করলে 72 হয়। 64-র সাথে 32 যোগ করলে বেশি হয়ে যাবে, তাই 32 নেওয়া যাবে না। 64-র সাথে 16 যোগ করলে বেশি হয়ে যাবে, তাই নেওয়া যাবে না। 64-র সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে আমাদের ফলাফল আসে কত? 72। ঠিক আছে, তাহলে বাকিগুলোর প্রয়োজন পড়ছে না। সো যেগুলোতে প্রয়োজন হচ্ছে না, যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি সেখানে 1, ক্রস দিয়েছি তাই 0, টিক চিহ্ন দিয়েছি তাই 1, ক্রস দিয়েছি তাই 0। তাহলে দেখো একটা ডেসিমালকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করলাম, কনভার্ট করার ক্ষেত্রে ভ্যালু কত আসে? 1001000। ওকে, তার মানে আমরা একটা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে পারলাম। এটা হচ্ছে বাইনারির পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটা বিসিডি নয়। কেন নয়? বিসিডি আসলে ঠিক মেইনলি কাকে বোঝাচ্ছে? বিসিডি আসলে মেইনলি বোঝায় যে আমরা ঠিক যেভাবে একটা হেক্সাডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করি না, হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট যদি করি, ঠিক 72 ধরো একটা হেক্সাডেসিমাল, এটা কিন্তু বেস বা ভিত্তি 16, 10 না, কিন্তু বেস বা ভিত্তি কত? 16। তো বেস বা ভিত্তি এই 16 থেকে যখন বেস বা ভিত্তি 2-এ নিয়ে আসি, ঠিক আছে, আমরা তো এই মানটা লিখলাম, এটা কিসের মান বের হলো? বাইনারি মান বের হলো। ওকে, আমরা একটু সুন্দর করে লিখি, এটা বেস বা ভিত্তি 10 থেকে বেস বা ভিত্তি 2-এর মান বের হলো। এই মানগুলো বের করার জন্য প্রত্যেকের নিচে আমরা এই ফরম্যাটগুলো ইউজ করেছি, কি 1, 2, 4, 8 ফরম্যাট। একটু বোঝানোর স্বার্থে লিখে রাখছি, এই ফরম্যাটগুলো ইউজ করেছি। তো বেস বা ভিত্তি 16 থেকে বেস বা ভিত্তি যখন 2 রূপান্তর করা হয়, রূপান্তরের ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়, এখানে 7 একটা অঙ্ক, 7-এর মান আলাদা বের করতে হয়। 7-এর মান কী করতে হয়? আলাদা বের করতে হয়। আলাদা মানটা বের করার জন্য আমরা আগে থেকেই 1, 2, 4, 8 ফরম্যাট ইউজ করব, কারণ হেক্সাডেসিমাল থেকে বাইনারি বিট প্রোডিউস করার সময় কয় বিট নিয়ে কাজ করা হয়? 4 বিট নিয়ে কাজ করা হয়। কয় বিট নিয়ে কাজ করা হয়? 4 বিট। তো 7-এর জন্য কী কী লাগে? 4, 2, 6, 6, 1, 7, 8 লাগে না। তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 0, 1, 1, 1। 7-এর ভ্যালু এটা। আবার 2-এর ভ্যালুটা কি? 2-এর ভ্যালুটা হচ্ছে, 2-এর জন্য আমরা এখানে ব্যবহার করছি 1, 2, 4, 8 ফরম্যাট।
2 এর জন্য 2 লাগে, বাকিগুলো প্রয়োজন হয় না, ঠিক আছে। তাহলে 0 0 1 0, তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে 2 এর জন্য, আমরা এখানে খেয়াল করে দেখছি 7 এর জন্য মান বের হলো 0 1 1 1, আর এখানে 2 এর জন্য ভ্যালু বের হচ্ছে 2 এর জন্য ভ্যালু বের হচ্ছে 0 0 1 0 0 0 1 0, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের জন্য চারটা করে বিট। হেক্সাডেসিমাল থেকে বাইনারি করার জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য কয়টা করে বিট বের হচ্ছে? 4টা। তো ঠিক হেক্সাডেসিমাল থেকে বাইনারি যেভাবে করা হয় বিসিডি ঠিক তাই, কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালুকে আমরা বিসিডি কোডে নিয়ে যাচ্ছি। কিসে নিয়ে যাচ্ছি? বিসিডি কোড, ঠিক আছে। প্লিজ সবাই খেয়াল করবে, এটা কিন্তু বিসিডি কোড। এটা ডেসিমাল ভ্যালুকে যখন বিসিডিতে নিয়ে যাব, ডেসিমালের বেস ভাবে 310, এখানে 72 লিখলাম, সেটাকে কিসে নিয়ে যাব? বিসিডিতে নিয়ে যাব। এটা কিন্তু 16 থেকে 2 না, এটা হচ্ছে 10 থেকে বিসিডি। তো রূপান্তর পদ্ধতি কি? 7 এর জন্য এখানে 7 এর জন্য ভ্যালু কি পেলাম? 0 1 1 1, 7 এর জন্য 0 0 1 1 1, আর 2 এর জন্য ভ্যালু কত পেলাম? 2 এর জন্য এখানে ভ্যালু পেলাম 0 0 1 0। এটাই হচ্ছে বিসিডি পদ্ধতি। ঠিক যেভাবে হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করা হয়, ঠিক একইভাবে ডেসিমাল থেকে বিসিডি করে রূপান্তর করা হয়, ঠিক আছে। এখন তোমাদের মনে হতে পারে যে আমি এইটা আলোচনা করতে গিয়ে আমি কেন ডেসিমাল থেকে বাইনারি আলোচনা করলাম। এর কারণটা হচ্ছে ইতিমধ্যে বোর্ড পরীক্ষায় খ নম্বরে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা এমন এসেছিল, আমি একটু এখানে প্রকাশ করে দেখাই, যে ধরো ভ্যালুটা হচ্ছে 1 4, একটা ডেসিমাল ভ্যালু। এই ডেসিমাল ভ্যালুটাকে যদি বিসিডি করে রূপান্তর করি, ঠিক আছে, এবং ঠিক একই ডেসিমাল ভ্যালুটাকে 1 4, ঠিক একই ডেসিমাল ভ্যালুকে যদি বাইনারিতে রূপান্তর করি, মানে 14 এই ডেসিমালের সমকক্ষ বাইনারি এবং বিসিডি এর মধ্যে কোনটিতে অধিক সংখ্যক বিট প্রয়োজন ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন এসেছিল। হ্যাঁ, এটা বোর্ড কোশ্চেন কিন্তু বলছি আমি। এর সমকক্ষ বাইনারি এবং বিসিডি, তার মানে বাইনারিতেও রূপান্তর করে দেখাতে হবে, বিসিডিতেও রূপান্তর করে দেখাতে হবে। তারপরে আমাকে একটা সিদ্ধান্ত জানাতে হবে কোনটিতে বেশি বিট প্রয়োজন, এবং আমরা তো জানি বাইনারি অন্তর্গত অঙ্কগুলোকে বলা হয় বিট। সো এই মানটা কি করব? 14 এর বিসিডি বের করার ক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটি অঙ্কের জন্য এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো 1 এর জন্য 4টা করে বিট বের হবে। 1 এর জন্য 4টা বিট, সেটা হবে 0 0 1, ওই যে 1 2 4 8 বসিয়ে। 4 এর জন্য এখানে কয়টা করে বিট বের হবে? 4টা বিট বের হবে, 0 1 0 0। হ্যাঁ, আমি তোমাকে একটু বুঝিয়েই বলি কিভাবে মানটা বের করলাম। 1 এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি 1 2 4 8 লিখলাম। তো 1 এর জন্য কি লাগে? 1 এর জন্য জাস্ট 1 লাগে, 1 এর জন্য জাস্ট 1 লাগে, বাকিগুলো লাগে না, তাই কি 0 0 1। হ্যাঁ, আর 4 এর জন্য আমরা একইভাবে যদি আমরা লিখি 1 2 4 8, ঠিক আছে, 4 এর জন্য শুধু 4 লাগে, বাকিগুলো লাগে না, তাহলে কি 0 1 0 0। এভাবে ভ্যালুটা বের করতে পারি। প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে 4টা বিট বিসিডিতে। তাহলে বিসিডিতে টোটাল বিট কয়টা লাগলো? 8টি বিট। 2টি অঙ্ক থাকলে, একটি অঙ্ক থাকলে 4টি বিট, ঠিক আছে। 2টি অঙ্ক থাকলে কয়টি বিট? 8টি বিট। যদি 3টে অঙ্ক থাকে তাহলে কয়টা বিট থাকবে? 12টা বিট থাকবে। যদিও যদি বলা হয় যে বিসিডি কত বিটের, তাহলে অ্যান্সার কিন্তু 4 বিটের করা লাগে। কয় বিট বলা লাগে? 4 বিট, ঠিক আছে। এবং এমনও বলা হতে পারে যে কোন কোড দশমিক, ডেসিমালের অপর নাম কি? ডেসিমালের অপর নাম কিন্তু দশমিক। সো এমনও প্রশ্ন করা হয়ে থাকে যে দশমিক বা ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করে কোন কোড পদ্ধতি, কোন কোডিং পদ্ধতি? সেটা উত্তর কি হয়? বিসিডি। ওকে, সো 14কে আমরা বিসিডিতে রূপান্তর করলাম, এবং 14কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তখন কিন্তু তার সামগ্রিক মান অনুসারে মান বের করতে হবে, এই যে ঠিক এই পদ্ধতিতে, ঠিক আছে। এখানে যেমন আমরা 64 পর্যন্ত লিখেছি, এর বেশি লিখতে পারিনি কারণ সেটা 72-এর চেয়ে বড় হয়ে যেত। সো এখানে আমরা লিখবো 1 1 এর ডাবল 2 2 এর ডাবল 4 4 এর ডাবল 8 8 এর ডাবল 16 লিখতাম, কিন্তু সেই 16 লিখলে কিন্তু সেটা 14 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই লেখা যাবে না। সো লিখবো ডান দিক থেকে, ক্যালকুলেট করবো বাম দিক থেকে যে কী যোগ করলে 14 হয়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 8 4 12 12 2 14, এক প্রয়োজন হয় না। সো যেগুলোতে টিক চিহ্ন দিয়েছি সেগুলোতে 1 দিব, আর যেখানে ক্রস দেওয়া আছে সেখানে কি দিব? 0। তাহলে এখানে সর্বমোট কয়টা বিট পেলাম? 4টা। আর এখানে বিসিডিতে কয়টা বিট পেয়েছি? 8টা। তাহলে আমরা কি লিখবো এভাবে যে খ উত্তর বিসিডিতে? হ্যাঁ, মানে বিসিডিতে বেশি বিট প্রয়োজন? নিশ্চয়ই না। সো আমরা যখন লিখবো 14 একটি ডেসিমাল সংখ্যা, একে বিসিডিতে এবং বাইনারিতে রূপান্তর করলে বিসিডিতে অধিক সংখ্যক বিট প্রয়োজন। তুমি তোমার সিদ্ধান্ত জানালা, এবার ব্যাখ্যা করবা কেন সেটা। এবার তুমি বলবা যে বিসিডিতে যখন আমরা একটি সংখ্যা রূপান্তর করি তখন তার সামগ্রিক প্রত্যেকটি অঙ্কের জন্য 4টি করে বিট প্রয়োজন হয়। এখানে 14 সংখ্যাটিকে বিসিডিতে রূপান্তর করলে
প্রত্যেকটি অঙ্কের জন্য দুইটি অঙ্কের জন্য চারটি 8টি বিট প্রয়োজন হয়েছে। অপরদিকে 14 ডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমরা দেখতে পাই তার সামগ্রিক মান অনুসারে কয়টি বিট বের হয়েছে, 2টি বিট বের হয়েছে। অতএব বিসিডিতে অধিক সংখ্যক বিট প্রয়োজন। উদাহরণ দেখিয়ে দিবা দুইটা। হ্যাঁ, সো এই হচ্ছে বিসিডি এর অদ্যপান্ত। এবার আমরা যে কোডিং সিস্টেমে চলে যাব সেটা হচ্ছে কি ইবিসিডি কোডে। কি কোডে? ইবিসিডি কোডে। তো চলে যাই। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইবিসিডি। তবে আগে বলে রাখি, বিসিডি মানে তো আমরা জানি এটা বিসিডি এর একটি বর্ধিত রূপ। ই মানে হচ্ছে এক্সটেন্ডেড, ই মানে হচ্ছে কি এক্সটেন্ডেড, ঠিক আছে। আর বিসিডি মানে তো আমরা জানি বাইনারি কোডের ডেসিমাল। আই মানে হচ্ছে ইন্টারচেঞ্জ কোড, ইন্টারচেঞ্জ। আর সি মানে হচ্ছে কোড, ইন্টারচেঞ্জ কোড। ওকে, সো এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। সো ইবিসিডি কোড মূলত বিসিডি এর একটি আপডেটেড ভার্সন। তো ইবিসিডি কোডের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তার বিটের সংখ্যা নিয়ে। ইবিসিডি কোডে ফিক্সড বিট রয়েছে, যেমন বিসিডিতে ফিক্সড কোনো বিট নয়। একটি অঙ্ক মানে 4টি বিট, 2টি অঙ্ক মানে 8টি বিট। কিন্তু ইবিসিডি ফিক্সড বিট, ফিক্সড বলতে ইবিসিডি কোডের বিটের সংখ্যা হচ্ছে 8 বিট, ঠিক আছে। সো কোনো সংখ্যা পদ্ধতির বা কোনো কোডিং পদ্ধতির বিট অনুযায়ী তার সক্ষমতা নির্ভর হয়। যেমন উদাহরণ দিয়ে বোঝাই, যদি কোনো কিছুতে 2 বিট নিয়ে আলোচনা করা হয়, 2 বিট দিয়ে 0 0 0 1 1 0 1 1 সর্বমোট 4টি ফরম্যাট তৈরি করা যায়। কয়টি ফরম্যাট তৈরি করা যায়? 4টি ফরম্যাট তৈরি করা যায়। ধরো আমি কোনোটা ব্যবহার করলাম যোগের জন্য, ধরো আমি এই 0 0 কম্পিউটারকে যোগ বোঝানোর জন্য ব্যবহার করছি, 0 1 বিয়োগ বোঝানোর জন্য, 1 0 গুণ বোঝানোর জন্য যেটা স্টার, 1 1 ভাগ বোঝানোর জন্য যেটা স্ল্যাশ ব্যবহার করছি। তাহলে 2টি বিট দিয়ে আমরা কয়টা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারছি? ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারছি 2 স্কোয়ার, 2 স্কোয়ার অর্থাৎ কয়টি ভ্যালু? 4টি ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারছি। যদি বিটের সংখ্যা 3 বিট হয়, যদি 3 বিট হয়, তো 3 বিট হলে আমরা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারবো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, অর্থাৎ 8টি আমরা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারবো। 3টা বিট থাকলে ওই যে 2 টু দি পাওয়ার 3, তাহলে কয়টা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারবো? 8টি ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। এখানে 4টি ভ্যালু, এখানে 8টি ভ্যালু আমরা কম্পিউটারকে বোঝাতে পারবো। আমাদের মৌলিক উদ্দেশ্য কি? আমাদের অক্ষরগুলোকে কম্পিউটারকে বোঝানো, আমাদের অক্ষর, অঙ্ক, চিহ্ন বা প্রতীকগুলোকে কম্পিউটারকে বোঝানো। তো এই ইবিসিডি কোডের মাধ্যমে আমরা সর্বমোট কতটি? 8টি অক্ষরকে, এই 3টি বিটের মাধ্যমে আমরা সর্বমোট 8টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে। 8টি ভ্যালুকে কি করতে পারবো? রিপ্রেজেন্ট করতে পারবো। তো আমি এখন এটা কেন আলোচনা করলাম? 2টি বিট হলে সে 4টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারছে, মাত্র একটা বিট বাড়ার কারণে তার সক্ষমতা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে বিটের সংখ্যা যদি হয় এরকম 8 বিট, তাহলে 8 বিট দ্বারা আমরা ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 8, অর্থাৎ 256টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যায়। 256টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করা যায়। কাকে রিপ্রেজেন্ট করা যায়? 256টি ভ্যালু রিপ্রেজেন্ট করা যায় কাকে? কম্পিউটারকে বা প্রসেসরকে। স্পেসিফিকভাবে বলতে পারি প্রসেসর। আমরা অনেক সময় বলি যে কম্পিউটার 0 বা 1 ছাড়া কিছু বোঝে না। কম্পিউটার বোঝে, বাট প্রসেসর বোঝে না। মানে যাকে ছাড়া কাজ সম্ভব না সেই বোঝে না। হ্যাঁ, সো প্রসেসর 0 বা 1 ছাড়া বোঝে না, তাই তাকে বোঝানোর জন্য 0 বা 1 ব্যবহার করা হয়। 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 মানে বিদ্যুতের উপস্থিতি। 0 মানে লো ভোল্ট আর 1 মানে হাই ভোল্ট। 0 মানে মিথ্যা আর 1 মানে সত্য, ঠিক আছে। সো এই হচ্ছে ইবিসিডিকের বিট অনুযায়ী তার সক্ষমতা আমরা জানলাম। এবার আমরা একটু জানবো ইবিসিডি কোড নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আসলে বোর্ড বই বা অন্যান্য যে প্রকাশনীর বইগুলো রয়েছে সেখানে এই ইবিসিডি কোড নিয়ে খুব বিস্তারিত তথ্য দেওয়া নাই, কিন্তু শহরের কলেজগুলোতে বেশ কিছু ভালো কলেজ আমরা খেয়াল করেছি। বিগত সময় রাজশাহী কলেজ বা দেশের সেরা কলেজগুলোতে দেখেছি যে আমরা যে ভ্যালুগুলো সরাসরি ব্যবহার করি না ইবিসিডি কোড নিয়ে, সেই ভ্যালুগুলো থেকে প্রশ্ন এসে থাকে। সো ইবিসিডি কোড নিয়ে একটু জানার চেষ্টা করব। ইবিসিডি কোডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে, সবাইকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইবিসিডি কোড সর্বমোট 8 বিটের কোড। কত বিটের কোড? 8 বিটের কোড। এই 8 বিটের মধ্যে ডানে যে 4টা বিট থাকে সেই 4টা বিটকে বলা হয় ডিজিট বিট। কি বলা হয়? ডানে 4টা বিটকে বলা হয় ডিজিট বিট। এই 4টা বিটকে বলছি ডিজিট বিট। আর বামে যে 4টা বিট থাকে সেই 4টা বিটকে বলা হয় জোন বিট। কি বলা হয়? জোন বিট। এই 4টা বিটকে বলা হয় জোন বিট।
তো ইবিসিডি কিভাবে কাজ করে, এই যে ডিজিট বিট এবং জোন বিট এদের জন্য আলাদা আলাদা কন্ডিশন রেডি করা লাগবে। আমি তোমাদেরকে একটু ধারণা দিই, তাহলে তোমরা হয়তো বা এটা তোমরাও পারবা। জোন, কিছু কিছু অক্ষরের জন্য জোন ফিক্সড, যেমন আমরা যদি ইংরেজি অ্যালফাবেট এ থেকে 9টা অ্যালফাবেট কাউন্ট করি, এ বি সি ডি ই এফ জি এইচ আই, এ থেকে আই, ঠিক আছে, এ থেকে আই এর একটা জোন। এদের জন্য যাদের বাইনারি ব্যবহার করা হয় তাদের বাইনারি হচ্ছে 12 এর বাইনারি, ঠিক আছে। এটা কার বাইনারি? 12 এর বাইনারি, ঠিক আছে। তারপর আই এর পর কি জে, জে থেকে একদম আর পর্যন্ত, জে কে এল এম এন ও পি কিউ আর, ঠিক আছে, জে থেকে আর পর্যন্ত এদের জন্য যে জোনটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি 13 এর বাইনারি। কত বাইনারি? 13 এর বাইনারি, 13 এর বাইনারি ব্যবহার করা হয় এই অক্ষরগুলোর জন্য। আবার আর থেকে বাকি যে 8টি অক্ষর থাকে, আর থেকে একদম আর বলছি এস থেকে একদম জেড পর্যন্ত, জেড পর্যন্ত এদের জন্য ব্যবহার করা হয় 14 এর বাইনারি। কত বাইনারি ব্যবহার করা হয়? 14 এর বাইনারি ব্যবহার করা হয়। সো এগুলো হচ্ছে জোনের বৈশিষ্ট্য, ঠিক আছে। আবার আমরা এটাও জানি যে 0 to 9 যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর জন্য যে বাইনারি ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি 15 এর বাইনারি। কত বাইনারি? 15 এর বাইনারি, ঠিক আছে। এটা তো ডেসিমাল ভ্যালু, এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো বের করা হয়। সো আমরা এতটুকু মনে রাখলেই যথেষ্ট, এই অক্ষরগুলোর জন্য এই জোনগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর ডিজিট নিয়ে কি বলবো, ডিজিট নিয়ে একটু ধারণা দিই। ধরো ফর এক্সাম্পল আমরা যদি এ থেকে একদম আই পর্যন্ত সাজিয়ে থাকি, ঠিক আছে, আমরা একটু সাজিয়ে নিই এখানে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, ঠিক আছে। তারপরে যদি সাজাই জে কে এল এম, জে কে এল এম এন ও পি কিউ আর, ঠিক আছে। তারপরে দেখো এখানে কিন্তু 9 9 18টা আছে, আর পরেরটা কিন্তু 9টা হচ্ছে না, 26টা যেহেতু টোটাল। তাহলে পরেরটাতে এস কিন্তু আমি একটু এক ধাপ পেছনে লিখলাম। এখন ভাবতে পারো এস এক ধাপ পেছনে কেন লিখলাম? একটা কারণ আছে, এটা একটু লিখি তারপরে বোঝাচ্ছি। এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে। এরপরে রয়েছে 0 1 2 3, 0 1 2 3 এর জিরোকে আর একটু ওপরে লিখলাম, এই যে এদের যে লেয়ার আছে এদের ওপরে 0, ঠিক আছে, এদের একটু ওপরে লিখলাম 0 1, হ্যাঁ। এখানে একটু দাগ দিয়ে দিচ্ছি, আমি প্রাসঙ্গিক কারণে দাগ দিচ্ছি। ওকে, একটু প্রাসঙ্গিক কারণে দাগটা দিতে হলো। জিরো 1 2 3 4 5 6 7 8 9। তো প্লিজ খেয়াল করে দেখি, এটা আমি ডিজিট বিটের জন্য লিখলাম। ডিজিট বিটের নিয়মটা কি? ডিজিট বিটের নিয়মটা হচ্ছে এরকম যে এখানে আমরা আইকে আয়ের জন্য 9 এর এখানে কোডের নাম কি? ইবিসিডি, এখানে বিসিডি আছে না? যখন আমি আয়ের মান বের করবো তখন 9 এর বিসিডি বের করতে হবে। এইচ এর মান 8, এটা হচ্ছে 7, এটা 6 5 4 3 2 1। একইভাবে 9 8 7 6 5 4 3 2 1। এখানে জেডটা কিন্তু 9 থেকে শুরু হবে। 9 8 7 6 5 4 3 2। এখানে একটু খেয়াল করে দেখি এস এর মান কত দাঁড়ালো? এস এর মান 2 দাঁড়ালো, তাই না? এখানে এস এর মান যেহেতু 8টা অক্ষর আছে, এস এর মানটা 2 থেকে কাউন্ট করা হয়, তাই আমরা নিচ থেকে লিখছি। আর বাকিদের মান তো জানি আমরা যে 9 এর মান তো 9ই বের হয়, 8 এর মান তো 8ই বের হয়, এটা তো আহামরি কিছু না। সো আমরা একটু খেয়াল করে দেখি আর একটু আমরা কষ্ট করব। আমরা প্রত্যেকটা অক্ষরের জন্য বিসিডি যেভাবে বের করতে হয়, বিসিডি নিয়মটা কি শিখেছিলাম? যে প্রত্যেকটা অক্ষরের জন্য 4টা 4টা করে বিট। তো এখানে আমরা যদি 0 to 9 বিসিডিতে আমরা খেয়াল করেছি যে একটা ডেসিমাল ভ্যালুকে বিসিডিতে রূপান্তর করা হচ্ছে। ডেসিমাল মানে কি? তার কয়টা অঙ্ক থাকে সেখানে? সর্বমোট 10টা অঙ্ক থাকে, তাই না? 0 1 2 3 4 5 6 7 8, তারপর কি 9, 0 to 9 পর্যন্ত থাকে। সো এই যে 0 to 9 এদের প্রত্যেকেরই বিসিডি রয়েছে। সো সেই বিসিডি মানগুলো একটু লিখে ফেলবো, একটু কষ্ট করে লিখে ফেলবো। ভ্যালুগুলো দাঁড়াচ্ছে, একটু কষ্ট করে লিখে ফেলি। 0 বিসিডি হচ্ছে 4টা 0, 1 এর বিসিডি হচ্ছে কি
তিনটা 0 1, তারপর 00 10, তারপর 00 11, তারপরে একটা 0 100, তারপর 0101, 0110, 0111, 1000, 9 এর ভ্যালু হচ্ছে 1001। সো প্লিজ এখানে আমরা প্রত্যেকটা অক্ষরের কিন্তু আলাদা আলাদা করে কি বের করলাম, বিসিডি বের করলাম, জিরোর জন্য বের করেছি। হ্যাঁ, তো এখন আমি একটা তোমাদেরকে রূপান্তর করে দেখাবো। যেমন আমার নাম হচ্ছে সাগর, সাগরের প্রথম অক্ষর কি, এস। সো এস এর ইবিসিডি বিট বের করে দেখাবো। আমি তোমাদেরকে এস এর বের করে দিচ্ছি, তোমরা তোমাদের অক্ষরের, তোমাদের নামের, ঠিক আছে, প্রথম অক্ষর দিয়ে ইবিসিডি কোড হয় কমেন্টে জানাবা। সো এস এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এস কোন জোনে রয়েছে, এস টু জেড, এদের জোন, এদের জন্য জোন বিট কি, এদের জন্য জোন বিট, খেয়াল করে দেখো এটা কিন্তু জোন বিটের জন্য। হ্যাঁ, এদের জন্য জোন বিট হচ্ছে এস টু জেড এর জন্য জোন বিট হচ্ছে 1110, 1110। ওকে, আর এদের জন্য ডিজিট বিট কি, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 2, 2 এর বিসিডি কত, 2 এর বিসিডি যে দেখো এখানে দেখতে পাচ্ছি, কত দেখতে পাচ্ছি, 2 এর বিসিডি হচ্ছে 0 0 1 0, এই 2 এর বিসিডি 0 0 1 0 পাচ্ছি আমরা এখানে। ওকে, এটাই হচ্ছে এস এর কি কোড, ইবিসিডি কোড। যদি আমরা ধরো ফর এক্সাম্পল আমরা যেমন ফেভারিট নাম্বার হচ্ছে 7, 7 এর বের করি, 7 এর জন্য 0 to 9 এর জন্য জোন বিট কত, জোন বিট কিন্তু সেম, 0 to 9 এর জন্য সবার জন্য সেম 1 1 1 1। আর 7 এর বিসিডি কোড কত, 7 এর বিসিডি কোড হচ্ছে 0 1 1 1। এটাই হচ্ছে সামগ্রিকভাবে 7 এর ইবিসিডি কোড। তো আশা করি ইবিসিডি কোড নিয়ে তোমাদের ধারণা দিতে পেরেছি। তোমাদের যদি এই নিয়ে আরও বিস্তারিত জানতে ইচ্ছা করে তাহলে জানাবো অবশ্যই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইবিসিডি কোডের তোমাদের নামের প্রথম অক্ষরে ইবিসিডি কোড লিখে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা যে কোড নিয়ে আলোচনা করছি সেই কোডিং সিস্টেমের নাম হচ্ছে অ্যাস্কি কোড। কি কোডের নাম, অ্যাস্কি। হ্যাঁ, অ্যাস্কির ফুল ফর্ম, এই ফুল ফর্মগুলো মনে রাখবা কারণ এটা হচ্ছে সৃজনশীলগুলোর ক নম্বরগুলোতে পড়ে থাকে। অ্যাস্কির ফুল ফর্ম হচ্ছে আমেরিকান, আমেরিকান মানে বুঝতেই পারছো এটা আমেরিকানরা ব্যবহার করতো, আমেরিকান স্ট্যান্ডার্ড মানে বিসিডি গেল, তারপর হচ্ছে কি ইবিসিডি গেল, তারপর আসলে কি অ্যাস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ঠিক আছে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইনফরমেশনকে তারা ইন্টারচেঞ্জ করছে, মানে আমাদের ইনফরমেশন মানে কি, বিভিন্ন অক্ষর, অঙ্ক, চিহ্ন বা প্রতীককে বোঝানো হচ্ছে। আর একটা বিষয় বলে দিই, ইবিসিডি কোডে এখানে যে ইন্টারচেঞ্জ লিখলাম, অনেক বই সেটা ইনফরমেশন লেখা আছে। সো তোমরা একটু গুগল থেকে এটা ক্রস চেক করবা, দেখবা এখানে ইন্টারচেঞ্জই কারেক্ট ইনফরমেশন। সো অ্যাস্কি কোড নিয়ে আমরা আলোচনা করব। অ্যাস্কি কোড যখন যাত্রা শুরু করেছিল তখন তার মোটিভটা ছিল, অ্যাস্কি কোড শুরুই হয়েছিল 7টা বিট দিয়ে। কয়টা বিট দিয়ে শুরু হয়েছিল, অ্যাস্কির যাত্রাটা শুরু হয়েছিল 7 বিট দিয়ে। আর আমরা জানি কোনো কিছু যদি 7 বিটের হয় তার মানে তার সক্ষমতা 2 to the power 7, অর্থাৎ 256টি ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করতে পারে। সরি, 2 to the power 7 অর্থাৎ 128টি ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করতে পারে এই কোডিং সিস্টেমের মাধ্যমে। তো অ্যাস্কি 7-এ সবার ডানে যে 4টা বিট থাকতো সেই 4টা বিটকে বলা হতো নিউমেরিক বিট, বা যাকে বাংলায় বলা হতো সংখ্যাসূচক বিট। ঠিক আছে, সংখ্যাসূচক বিট। ওকে, আচ্ছা, তারপরে যে 3টা বিট থাকতো সেই 3টা বিটকে বলা হতো জোন বিট। কি বলা হতো, জোন বিট। কি বলা হয়, জোন বিট। ঠিক আছে, যেমন অ্যাস্কির ক্ষেত্রে কিছু ইনফরমেশন দেওয়া যাক। অ্যাস্কিতে বড় হাতের এর মান হচ্ছে 65, বড় হাতের এর মান কত, 65। সেটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, বাইনারির মান দাঁড়াচ্ছে 1 5টা 0 1, মানে টোটাল কয়টা বিট, 7টা বিট। তাহলে এর ভ্যালুটা যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে 7টা বিট, তাহলে আমরা যদি ভ্যালু লিখি 1 0 0 0 0 0 1, এইটাই হচ্ছে অ্যাস্কি 7 এর ভ্যালু। ঠিক আছে, তো অ্যাস্কি 7 প্রথমে যাত্রা শুরু করেছিল, পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে না, তাদের এর চেয়েও বড় বিট বা কোডিং সিস্টেম প্রয়োজন, তখন তারা আবিষ্কার করলো অ্যাস্কি 8। ঠিক আছে, অ্যাস্কি 8 এর টোটাল কত বিট থাকে, 8 বিট থাকে। 8 বিট মানে 2 to the power 8, অর্থাৎ 256টা ভ্যালুকে সে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এটা তার সক্ষমতা ছিল। দেখো মাত্র একটা বিট বেড়ে যাওয়ার কারণে তার সক্ষমতা 128 থেকে 256 চলে গেছে।
ঠিক আছে। তো এই ASCII 8টা কীরকম, এখানে টোটাল 7টা বিট তো ছিলই, ডানে 4টাকে বলছিলাম আমরা নিউমেরিক, ডানে 4টাকে কী বলছিলাম নিউমেরিক। যদি প্রশ্ন করা হয় ASCII 8 কোডে ডানের 4টি বিটকে কি বলা হয়, হ্যাঁ, বা প্রথম 4টি বিটকে কি বলা হয়, নিউমেরিক বিট। তারপরে 3টা বিট ছিল, সেই বিটগুলোকে বলা হতো কি, জোন বিট। কি বলা হতো, জোন বিট, জোন বিট। এই 7টা বিট তো ছিলই ASCII 7-এ। পরে বিজ্ঞানীরা তাদের সক্ষমতা বাড়ানোর জন্য আরও একটা বিট নিয়ে আসে, যেটাকে বলা হয় প্যারিটি বিট। এখন এই বিটটা আনার প্রয়োজনীয়তা কী ছিল, ধরো বাংলা অক্ষর স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে, ঠিক আছে, সর্বমোট 50টা রয়েছে। ইংরেজি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর তো আলাদা, হ্যাঁ, আবার ছোট হাতের অক্ষর কিন্তু আলাদা, ঠিক আছে। বড় হাতের অক্ষর যা মিন করে ছোট হাতের অক্ষর ঠিক তাই মিন করে না, ঠিক আছে। সো প্লিজ খেয়াল করে দেখি, যেমন বড় হাতের এ এর মান 65 বললাম না, বড় হাতের বি এর মান কত, 66। এভাবে জেড এর মান যখন যাবে, জেড এর মান হবে 90, ঠিক আছে। তার মানে 65 থেকে 90। আবার ছোট হাতের এর মান বড় হাতের এর মানের চেয়ে, একটা কথা মনে রাখবা, ছোট হাতের এর মান বড় হাতের এর মান চেয়ে 32 বড়, তাহলে 97 হবে। আর জেড এর মান কত হবে, 122, ঠিক আছে। বড় হাতের চেয়ে ছোট হাতের মান 32 বড়। সো প্লিজ খেয়াল করে দেখি, অনেকের আগ্রহ থাকতে পারে, তাহলে যদি এ থেকে জেড এর মান এরকম হয়, তাহলে 0 1-এর জন্য কি ব্যবহার করা হয়, 0-র জন্য ব্যবহার করা হয় 48-এর বাইনারি, 9-এর জন্য ব্যবহার করা হয় 57-এর বাইনারি, মানে এর মধ্যে সবগুলো আছে। 0 48 হলে 1 কত হবে, 49 হবে, এরকমভাবে বাকিগুলো সাজানো হবে। সো কেন আমি এই কথাটা বললাম, কারণ হচ্ছে যখন আমরা এই যে 7 বিট নিয়ে কাজ করছিলাম, তো ধরো বাংলার অক্ষর রয়েছে 50টা, বড় হাতের অক্ষর ছোট হাতের ইংরেজি অক্ষর মিলে আরও রয়েছে 26 26 52টা, 50 52 100 2টা হলো। আবার যদি আরবি হরফ ধরি 29টা, তাহলে 131টা হয়ে যাচ্ছে। আমি মানে উদাহরণ দেওয়ার সাপেক্ষে বলছি, বাংলা অক্ষর ইংরেজি অক্ষর আরবি অক্ষর মিলে 131টা হয়ে যাচ্ছে। এই 131টাকে কি ASCII 7 দ্বারা বাস্তবায়ন করা সম্ভব? কখনোই না, কারণ ওই যে আরবি অক্ষর লাম আলিফ হামজা ইয়া, শেষে 3টা অক্ষর কিন্তু এখানে বাদ পড়ে যাবে। তার সক্ষমতা হচ্ছে 128টা, তার মানে তার দ্বারা আমি 131টা অক্ষরকে কম্পিউটারকে আলাদা আলাদা বাইনারি দিয়ে বোঝাতে পারবো না। তাই সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, ASCII 8, হ্যাঁ। এবং ASCII 8-এ সবার বামে যে বিটটা ব্যবহার করা হয়, সেই বিটটাকে বলা হচ্ছে প্যারিটি বিট। কি বলা হচ্ছে, প্যারিটি বিট। যদি প্রশ্ন আসে প্যারিটি বিট কয়টি, তার উত্তর হবে 1টি। কিন্তু যদি বলা হয় প্যারিটি বিট যুক্ত কোডটা কত বিটের, তাহলে সেটা ASCII 8-কেই ডিফাইন করছে। ASCII 8 কত বিটের, 8 বিটের। তো প্যারিটি বিট কয়টি, 1টি। আর প্যারিটি বিট যুক্ত কোডটা কত বিটের, তাহলে হবে 8 বিটের। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং ASCII 7 নিয়ে কিছু ইনফরমেশন ছিল, যেটা বোর্ড বই দেওয়া আছে, অন্যান্য বইগুলোতে সেভাবে দেওয়া না। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে বোর্ড বইটাই ফলো করা বেটার হবে, কারণ ইংরেজি এবং ICTর জন্য বোর্ড কর্তৃক অনুমোদিত বই রয়েছে। যদিও কনসেপ্ট কম থাকলেও তোমরা যদি আমাদের সাথে এই চ্যানেলে থাকো, ঠিক আছে, তাহলে আশা করি কোনো বইয়েরই অভাব তোমাদের অনুভব হবে না। সো 128টি ভ্যালুর মধ্যে ASCII 7-এ 32টা ভ্যালু ব্যবহার করা হয়। প্রথম 32টা ভ্যালু ব্যবহার করা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, যান্ত্রিক ক্ষেত্রে, হ্যাঁ। আর পরে 96টি ভ্যালু ব্যবহার করা হয় প্রতীক অর্থে, বিভিন্ন প্রতীককে কম্পিউটার দ্বারা বোঝানোর জন্য, হ্যাঁ। এই ছিল ASCII কোড নিয়ে। কি কোড নিয়ে, ASCII কোড নিয়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ASCII কোড নিয়ে একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই। ধরো এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু তো 65, হ্যাঁ। 65কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে ভ্যালু দাঁড়ায় 1000001, ঠিক আছে। তো ধরো কোথাও যদি বড় হাতের এর মান দেওয়া থাকে, তাহলে ছোট হাতের এর মান বের করা খুব সহজ। তার সাথে 32 যোগ করে ফেলবা, তাহলে 97 হয়ে গেল। এবং এই 97 বাইনারি বের করা খুব সহজ। ডান দিক থেকে সবগুলো বিটই মিলবে, শুধু 6 নম্বর বিটটা, কয় নম্বর বিটটা, শুধু 6 নম্বর বিটটা 0-র জায়গায় কত দিয়ে দিবা, 0-র জায়গায়, এখানে 0 ছিল না, 0-র জায়গায় কত দিয়ে দিবা, 1, আর বাকি যা ছিল তাই থাকবে। এখন প্রশ্ন হতে পারে যে কেন 6 নম্বর বিটটা চেঞ্জ হলো। 6 নম্বর বিটটা চেঞ্জ হওয়ার কারণটা আমি এখানে একটু বোঝাই। আমরা জানি যে বাইনারি থেকে ডেসিমাল ভ্যালু বের করার জন্য আমি তোমাদেরকে একটা ফরম্যাট শিখেছিলাম, MCQ পদ্ধতি। প্রত্যেকের নিচে 1 2 4 8 16 32 এভাবে লিখতে বলছিলাম। তো আমরা জানি যে এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হচ্ছে 32, হ্যাঁ, এদের ডিফারেন্স হচ্ছে 32। সো যেহেতু বড় হাতের অক্ষরের চেয়ে ছোটো হাতের অক্ষর 32 বড়, তাই বাকি বিটগুলো যা ছিল ঠিক তাই থাকবে। শুধু 32 ছোট
ছোট হাতের অক্ষরের ক্ষেত্রে কম, তাই লাগে না, আর বাকিগুলো কি লাগে। এটা প্রত্যেকটার ক্ষেত্রে, প্রত্যেক বড় হাতের আর ছোট হাতের অক্ষরের ক্ষেত্রে, প্রত্যেক বড় হাতের অক্ষরের ক্ষেত্রে দেখবা এই 32টা ব্যবহার করা হয় না, আর ছোট হাতের ক্ষেত্রে দেখবে 32টা ব্যবহার করা হয়। সো আমরা বড় হাতের অ্যাস্কির মান জানলে ছোট হাতেরও মান কিন্তু আমরা জানতে পারবো। সো ট্রিক্সটা কেমন লাগলো তোমরা জানাবা, ওই কোডিং সিস্টেমটা তোমরা বুঝতে পারছো কিনা সেটাও আমাকে জানাবা, ঠিক আছে। সো প্লিজ আমরা নেক্সট কোডে চলে যাব, সবচেয়ে ইম্পর্টেন্ট কোড এবং সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে প্রোডাক্টিভ কোডিং সিস্টেম, যে কোডের নাম হচ্ছে কি ইউনিকোড। নাম কি তার? ইউনিকোড। হ্যাঁ, ইউনিকোড মানে আমরা সবাই হয়তো জানি এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড, ইউনিভার্সাল মানে কি? ইউনিভার্সাল মানে হচ্ছে সার্বজনীন কোড, ঠিক আছে। পুরো বিশ্ব যেটাকে গ্রহণ করেছে, যেমন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, ঠিক আছে। সো সেরকমভাবেই এটা হচ্ছে পুরো পৃথিবীর কম্পিউটার অপারেটিং সিস্টেমগুলোতে, হ্যাঁ অপারেটিং মানে কম্পিউটার যে সফটওয়্যারগুলো হয় এটা দুই ধরনের, অপারেটিং আর অ্যাপ্লিকেশন। অপারেটিং মানে সেই যন্ত্রকে কার্যক্ষম রাখতে যে সিস্টেমগুলো ব্যবহার করা হয়, যেমন আমরা বলতে পারি আমরা উইন্ডোজ না দিলে কম্পিউটার সচল হয় না, বা ফোনের সেটিংস থাকে এগুলো কখনো আনইনস্টল করা যায় না, এই ধরনের সফটওয়্যারগুলোকে বলা হয় অপারেটিং সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাকে ছোট্ট করে বলি অ্যাপস, হ্যাঁ। সো এটাকে বলা হচ্ছে, আমরা অ্যাপস সবাই বুঝি যেগুলো আমরা প্লে স্টোর বা গুগল থেকে ইনস্টল করে বা বিভিন্ন ডিভিডি বা অন্যান্য পেন ড্রাইভ বা অন্যান্য জায়গা থেকে ইনস্টল করি যেগুলো, হ্যাঁ সেগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো বিভিন্ন অপারেটিং সফটওয়্যারে আমরা এই ইউনিকোডই ব্যবহার করি, ঠিক আছে। সো ইউনিকোড বেসিক্যালি কি মিন করছে আমরা একটু বুঝলাম, যে ইউনিভার্সাল কোড। ইউনিকোডের যাত্রাটা শুরু হয়েছিল, আনুষ্ঠানিক যাত্রা না, তো যাত্রাটা শুরু হয়েছিল 1987 সালে, ঠিক আছে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা যে এতগুলো কোডিং সিস্টেম শিখলাম, এই কোডিং সিস্টেমের কোনোটাই কিন্তু বাংলা ভাষাকে চিনত না বা বুঝতো না। বাংলা ভাষাকে সর্বপ্রথম যে কোডের মাধ্যমে কম্পিউটারের সাথে পরিচয় করানো হয়েছিল, সেই কোডিং সিস্টেমের নামই হচ্ছে ইউনিকোড, ঠিক আছে। কিন্তু ইউনিকোডের যাত্রাটা তারও আগে, ইউনিকোডের যাত্রাটা শুরু হয়েছিল 1991 সালে। সেটা তাদের প্রথম সংস্করণ ছিল, যেমন বইয়ের যেমন সংস্করণ থাকে ইউনিকোডেরও তেমন সংস্করণ রয়েছে। সো ইউনিকোডের সংস্করণটা প্রথম সংস্করণ দিয়ে শুরু হয়েছিল। তো তার প্রথম সংস্করণে ভাষার সংখ্যা ছিল 24টি ভাষা। এখন তোমাদের নিশ্চয়ই মাথায় হাত যে 24টি ভাষা রয়েছে, তার মানে 24টি ভাষাতে অনেকগুলো বর্ণ বা চিহ্ন রয়েছে, তো তাহলে তার সক্ষমতা কতটুকু। এই জন্যই বিজ্ঞানীরা এই 4টা বছর সময় নিয়েছে 1987 থেকে 91। তারা ইউনিকোডকে যেভাবে মডিফাই করেছেন, ইউনিকোডকে তারা তৈরি করেছেন 16 বিট দ্বারা। ইউনিকোড কত বিটের কোড? 16 বিটের কোড, সেটি দ্বারা 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে। আমি আবারও বলি 2 টু দি পাওয়ার 16, অর্থাৎ তারা 16টা বিট দ্বারা 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 65,536টি ভ্যালুকে রিপ্রেজেন্ট করার মতন, হ্যাঁ এতগুলো ভ্যালুকে রিপ্রেজেন্ট করার মতন ইউনিকোডকে সক্ষমতা দিয়েছেন। এতগুলো ভ্যালুকে রিপ্রেজেন্ট করার জন্য ইউনিকোডকে সক্ষমতা দিয়েছেন, হ্যাঁ এটাই হচ্ছে ইউনিকোডের স্পেশালিটি, যে সেটা হচ্ছে 16 বিটের কোড, সে 65,536টি অদ্বিতীয় সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে পারে, প্রসেসরকে রিপ্রেজেন্ট করতে পারে, মানে সে 65,536টি অক্ষর, অঙ্ক, চিহ্ন বা প্রতীককে কম্পিউটারকে বোঝাতে পারবে এই কোড। সো এই যে ইউনিকোড নিয়ে আমরা যে আলোচনা এখানে দেখলাম বা যে যা শিখলাম, সেইটা নিয়ে আমরা যা বুঝতে পারছি বা জানতে পারছি যে সেটার সক্ষমতা অন্যান্য কোডিংগুলোর চেয়ে অনেক বেশি। ইবিসিডিক যেমন 256টা ভ্যালু সর্বোচ্চ, অ্যাসকি কোড যেমন 256টা ভ্যালুকে সর্বোচ্চ মানে রিপ্রেজেন্ট করতে পারে, 256টা অক্ষর, অঙ্ক বা চিহ্ন বা প্রতীকে রিপ্রেজেন্ট করতে পারে, বাট ইউনিকোড অনেক বেশি, ঠিক আছে। তো অনেক বেশি হওয়ার কারণ আছে, এটা পুরো বিশ্বের জন্য কোডিং সিস্টেম, পৃথিবীর সমস্ত দেশে সমস্ত ভাষা সমস্ত বর্ণকে এর মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চালানো হয়েছে এই কোডিংয়ের মাধ্যমে, যাতে এক একটা দেশে এক এক কোডিং সিস্টেম না ব্যবহার করা লাগে। ধরো ফর এক্সাম্পল ভারতে ব্যবহার করা হচ্ছে ইবিসিডিক আর বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে অ্যাসকি। তো ইবিসিডিক আর অ্যাসকি যদি আলাদা দেশে দুইটা আলাদা আলাদা কোডিং সিস্টেম ব্যবহার করা হয়, তাহলে এক কম্পিউটারের ফাইল যদি অন্য কম্পিউটারে ট্রান্সফার করা হয় তখন কনভার্টার লাগবে। সো এই জন্যই বিজ্ঞানীরা ভেবেছে পৃথিবীর জন্য একটাই কোডিং সিস্টেম থাকবে, যেটা সকল কম্পিউটার বা সকল অপারেটিং সিস্টেমের জন্য একই হতে হবে। তো তারা 1991 সালেই থেমে থাকেনি, পর্যায়ক্রমিকভাবে তারা ধাপে ধাপে তারা এগিয়েছে। 1991 পরে 2020 সালে প্রায় 30 বছর পর তারা তাদের যতগুলো সংস্করণ আপডেট করেছে সেটা হচ্ছে 13তম সংস্করণ। 13তম সংস্করণে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, তারা ভাষার সংখ্যা ইমপ্রুভ করেছে 154টিতে, ঠিক আছে। 24টি ভাষা থেকে তারা 154টি ভাষাতে উন্নীত করেছে।
এটা কিন্তু আমি দেশের কথা বলছি না, কিসের কথা বলছি, ভাষার কথা বলছি, ঠিক আছে? এটা হচ্ছে ভাষার কথা বলছি। 154টি ভাষা রয়েছে, যার মধ্যে বাংলাটাও একটা গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে রোল প্লে করছে। সো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 65,536টা যে সে ভ্যালুকে রিপ্রেজেন্ট করতে পারে, ইতিমধ্যে 154টি ভাষার কতগুলো বর্ণ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এটা হচ্ছে একটা উইকিপিডিয়া থেকে একটা তথ্য দিই, প্রায় 10,000 বর্ণ অন্তর্ভুক্ত হয়েছে। তার মানে অদূর ভবিষ্যতে আমরা আরও 55,000 বর্ণ এই ইউনিকোডে অন্তর্ভুক্টো করতে পারবো, ঠিক আছে? বাংলা ভাষার জন্য বরাদ্দকৃত জায়গা, বাংলা ভাষার জন্য ইউনিকোড বরাদ্দকৃত জায়গা দিয়েছে 128টি বাংলার জন্য। এই যে বাংলার কথা বলছি, বাংলার জন্য বরাদ্দকৃত জায়গা হচ্ছে 128টি। ইতিমধ্যে বাংলা বর্ণ অন্তর্ভুক্ত হয়েছে 96টি। এখন প্রশ্ন হতে পারে যে 96টি কীভাবে হতে পারে? এটা তো ইম্পসিবল। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে তো 50টা, কেন বাংলার 0, 1, 2, 3 নাই, বাংলার বিরাম চিহ্ন নাই, রফলা জফলা আছে না, অনেক কিছুই আছে। সো এইগুলো মিলিয়ে সর্বমোট 96টি অন্তর্ভুক্ত হয়েছে। অদূর ভবিষ্যতে আমরা আরও 32টি স্পেস বাংলায় ব্যবহার করতে পারবো। বাংলার ক্ষেত্রে ইউনিকোডের ভ্যালুটা হচ্ছে, ইউনিকোডের বাংলার যাত্রাটা শুরু হয়েছে 0980 থেকে 09FF পর্যন্ত, ঠিক আছে? এখন এইটা বুঝতে তোমাদের একটু কঠিন মনে হতে পারে যে এটা কি বলছে আসলে। বাংলার যেমন ধরো উদাহরণ দিয়ে বোঝাই, স্বরে অর মান হচ্ছে 0980, স্বরে আয়ের মান হচ্ছে 0981, এভাবে 81, তারপর 82, 83, 84, 85, 86, 87, 8, 89। 89-এর পরে কী হবে বলো তো? 89-এর পরে কিন্তু এ হবে। কেন এ হবে? কারণ এই ভ্যালুগুলো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল ভ্যালু। এই হেক্সাডেসিমাল, আমরা জানি একটা হেক্সাডেসিমাল অঙ্ক থেকে, আমরা বিসিডিতে দেখেছি, একটা হেক্সাডেসিমাল অঙ্ক থেকে যখন রূপান্তর করা হয়, প্রত্যেকটি অঙ্কের জন্য কয়টা করে বিট বের হয়? 4টা। তাহলে অঙ্ক 2টা, তাহলে 8টা বের হবে। অঙ্ক 4টা, তার মানে কয়টা বের হবে? অঙ্ক 4টা মানে 4টা 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 4টা, সর্বমোট কতটি বিট বের হবে? 16টি বিট বের হবে। কতটি বিট বের হবে? 16টি বিট বের হবে, ঠিক আছে? সো 8A হবে, তারপরে হবে কি 8B, এভাবে এগোবে। হ্যাঁ, সো বাংলার শুরুটা হচ্ছে 0980-তে আর শেষে হচ্ছে 09FF। কিছু কিছু ভ্যালু বোর্ড বই দেওয়া আছে। এই যে ইনফরমেশনটা তোমাদেরকে আমি এখানে দিলাম, এটা কিন্তু বোর্ড বইয়ের ইনফরমেশন। তো ওখানে কয়ের মান দেওয়া আছে 0995, ঠিক আছে? তো আমরা যদি থেকে বাইনারিতে কনভার্ট করি, প্রত্যেকের জন্য আমরা 4টা 4টা করে বিট পাবো, প্রত্যেকের জন্য 4টা করে বিট পাবো। যদি কনভার্ট করি তাহলে প্রত্যেকের জন্য 4টা 4টা করে বিট পেলে সর্বমোট বিটের সংখ্যা কয়টা হলো? 16টা। যেমন এর মান কত? এর মান হচ্ছে 0041। তো এদের কনভার্ট করলে, 0কে কনভার্ট করলে প্রত্যেকটা অঙ্কের জন্য আমরা 4টা 4টা করে বিট পাবো। কয়টা করে বিট পাবো? 4টা 4টা করে বিট পাবো। সো প্লিজ, তাহলে সর্বমোট কয়টা বিট পেলাম? 4টা 4টা করে সর্বমোট 16টা বিট পেলাম। সো খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দেখো, এখানে আমরা এই ককে বর্ণনা করার জন্য আমাদের 16টা বিটই ব্যবহার করতে হচ্ছে। যদিও প্রথম 4টা বিট ব্যবহার না করলে হয়, এখানে 12টা বিট দিয়ে ভ্যালুকে প্রকাশ করা যাচ্ছে। তারপরে একে প্রকাশ করার জন্য শেষের প্রথম শুরুর যে 8টা বিট, সে 8টা বিট না হলেও চলে, 8 বিট দিয়েও প্রকাশ করা যাচ্ছে। সো এই জন্য ইউনিকোডের বেশ কিছু ফরম্যাট রয়েছে। ইউটিএফ, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, যেখানে 8টি বিট দিয়ে প্রকাশ করা হয়, তাকে বলা UTF-8। এটা পূর্বের মানগুলোর জন্য। একটা রয়েছে UTF-16, 16টা বিটের দ্বারা যাকে প্রকাশ করা যায়। আরেকটা রয়েছে UTF-32, ঠিক আছে? অদূর ভবিষ্যতে ইউনিকোডের 16টা বিটের যাত্রা শেষ হয়ে গেলে 32 বিট শুরু হবে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে দেওয়া হয়। কোনো ডিভাইসের ইউটিএফের সাথে অন্য ডিভাইসে ইউটিএফ মেলবে না, এটা ডিভাইসের মানে সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ধরনের সিস্টেম রয়েছে। ইউনিকোড এমন একটি কোড যাতে প্রাচীন একদম হায়ারোগ্লিফিক্স ভাষা, আমরা তো জানি নাম্বার সিস্টেম 2 প্রকার, পজিশনাল এবং নন পজিশনাল। নন পজিশনালের একটা উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স ভাষা। তো প্রাচীন হায়ারোগ্লিফিক্স থেকে, হায়ারোগ্লিফিক্স কি? একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বললাম, এটাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বললাম। প্রাচীন হায়ারোগ্লিফিক্স থেকে বর্তমানের ইমোজি, ওই যে আমরা ব্যবহার করি না বিভিন্ন এংরি রিয়াক্ট, লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট, হ্যাঁ? সো এই যে বর্তমানের এই ইমোজি, এই প্রত্যেকটাই কিন্তু ইউনিকোডের মধ্যে অন্তর্ভুক্ত, প্রত্যেকটা অংশই ইউনিকোডের মধ্যেই অন্তর্ভুক্ত। তার মানে ইউনিকোডে বর্তমানে সব কিছুই বিদ্যমান রয়েছে। সো আজকে এই পর্যন্তই।
আমরা কোডিং সিস্টেম সম্পর্কে অর্থাৎ বিসিডি, ইবিসিডি, অ্যাসকি এবং ইউনিকোড নিয়ে বিস্তারিত জানলাম এবং এই কোডগুলো নিয়ে তোমরা কতটুকু বুঝেছো, কতটুকু জেনেছো আমাকে বিস্তারিত জানাবা। আশা করি তোমাদের ক্লাসটা উপভোগ্য হবে এবং আমাদের ক্লাসগুলো করানোর পরে, আজকে এই টপিকটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, আমার ক্লাসগুলো করার পরে বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলভ করবা, যে কি পরিমাণ প্রশ্ন এখান থেকে এসেছে, তাহলে সেই পড়াটা প্রোডাক্টিভ হবে। তো সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা এখানে শেষ করছি। অবশ্যই পরবর্তী অধ্যায়ের পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা, সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবা। আসসালামু আলাইকুম।